ফেব্রুয়ারি মাস খুবই স্বাভাবিকভাবে ফেব্রুয়ারির সাথে লেখালেখি, এবং আমরা প্রথম খবরে বললাম যে আমাদের 6 মাস পূর্তি হচ্ছে যেই নতুন সরকার আসলো জুলাই আন্দোলনের। আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন লেখক এবং কবি রওশনারা মুক্তা, এবং আমাদের কবি এবং গবেষক ইমরান মাহফুজ আমাদের সাথে আছেন। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। শুভ সকাল, কেমন আছেন আপনারা? শুভ সকাল, ভালো। ফেব্রুয়ারি মাসে তো নিশ্চয়ই একটা আলাদা আবেদন থাকে, তো একজন কবির কাছে আসলে ফেব্রুয়ারি মাসটা কি? প্রথম কথা হচ্ছে ফেব্রুয়ারি কিংবা ফাল্গুন যাই বলি না কেন, এটা আসলে আমাদেরকে মনে করিয়ে দেয় একটি রাষ্ট্রের ভাষার জন্য, রাষ্ট্রভাষার জন্য আমাদের অগণিত মানুষের প্রাণদান। তো এই ত্যাগের পরে আমাদের আসলে সে সময় বৈষম্য ছিল ভাষা নিয়ে, আবারও আমরা আরেকটি বৈষম্যের শিকার হয়েছে। তো আমাকে এই মাসটি এলে মনে করিয়ে দেয় যে কতটুকুন পেরিয়েছি আমরা, কত বেলা গড়িয়েছে আমাদের, সেটা ফিরে দেখা। মুগ্ধা, আপনার কাছে? হ্যাঁ, ভাইয়া যেমন বলতেছিল, ফেব্রুয়ারি মাস মানে আসলে আমাদের কাছে ভাষার মাস। আমি একদম আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলবো, ছোটবেলায় ফেব্রুয়ারি মাস আসতেই মানে মাসটা শুরু হতো, আর আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই ব্যাপারটা ছিল। সব জায়গায় এই গানটা শুনতাম, এই সুরটা ভাসতো, স্কুলে হোক, এমনকি আমরা এলাকার অনেক ছেলেমেয়েরা মিলে হয়তো একটা শহীদ মিনার বানিয়ে ফেললাম। তারপর হচ্ছে এখন যেরকম এত ফুলের দোকান আছে, তখন তার অত ছিল না। তো দেখা যেত যে আমরা গাছ থেকে ফুলের তোড়া বানিয়ে যেতে হবে, তারপর হচ্ছে শহীদ মিনারে ফুল দিতে হবে, এ ধরনের একটা আবহ ছিল। এখনো তাই। আজকে সকালেও যখন স্টুডিওতে আসলাম, কানে ওই যে ওই সুরটা বাজলো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো এই ব্যাপারটাই যে একটা ভাষার জন্য, যে আমি বাংলা ভাষায় কথা বলতে চাই, বা যে কেউ তার মাতৃভাষায় কথা বলতে চায়, মার কাছে সে যে ভাষাটা শিখেছে সে ভাষায় কথা বলতে চায়, তার উপর একটা খবরদারি যে না, তোমাকে আসলে অন্য একটা ভাষায় কথা বলতে হবে, যেটা তুমি ছোটবেলা থেকে শিখো নাই। সেটার জন্য মানুষের আন্দোলন করতে হয়েছে, রাস্তায় যেতে হয়েছে, মিছিল করতে হয়েছে, মারা যেতে হয়েছে। তো আমার কাছে ফেব্রুয়ারি মানে এইটাই। আমার কাছে ফেব্রুয়ারি মানে আসলে মাথা নত না করা। খুবই সুন্দর করে বললেন, খুবই সুন্দর করে বললেন, এবং মুক্তাকে অভিনন্দন জানিয়ে নেই। আমরা জানি যে বাংলা একাডেমি একটা বই প্রকাশ করছে জুলাই পরবর্তী কবিতা নিয়ে, আপনি একজন সদস্য হয়েছেন। আমি ওইটাই দেখছিলাম লিঙ্কটা, আপনাকে অভিনন্দন। এইখান থেকে যদি শুরু করি যে সাহিত্য চর্চায় জুলাইয়ের আন্দোলনে 6 মাস আমরা পার করলাম, ওই জায়গাটাতে, কবিতার জায়গাতে আমরা কোন জায়গাতে আছি মুক্তা? আচ্ছা, আপনি যেটা বলছিলেন বাংলা একাডেমির যে বইটা, সেটা দিয়ে শুরু করি। বাংলা একাডেমি একটা সংকলন করার উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে জুলাই আন্দোলনের সময়, গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে যেসব কবিতা লেখা হয়েছে সেই কবিতাগুলো আমরা খুঁজে সেই সংকলনে নেওয়ার চেষ্টা করছি। আর এছাড়াও যে বিগত যে সরকার ছিল, একটা লম্বা সময় ধরে এক ধরনের একনায়কতন্ত্র ছিল, সেই সময়টাতে কথা বলা, লেখালেখি করা, বা যে কোনো ধরনের ফ্রিডম অফ এক্সপ্রেশনের যে জায়গাটা ছিল অনেক বেশি সংকীর্ণ হয়ে গিয়েছিল। মানুষের ভিতরে এক ধরনের ভয়ভীতি তো কাজ করতোই, যে আমি এই কাজটা করব, আমি এই আর্টটা করব, আমি এই কার্টুনটা আঁকবো, এটা আমার ওপরে কোনো আবার বিপদটা কোন জায়গা থেকে চলে আসবে কিনা, কোনো জেল পারে, জুলুম হবে কিনা, আমাকে কি গুম করে ফেলা হবে কিনা, এই ধরনের কিন্তু একটা ভয়ভীতি সবার ভিতরেই টুকটাক ছিল। একেবারেই যে ছিল না তা না। যারা খোঁজ খবর রাখতো তারা তো ভয়ে থাকতোই, আর যারা কম খোঁজ খবর রাখতো তারাও কিন্তু আসলে ভয়ের ভিতরেই জীবনযাপন করতো। তো ওই সময়েও যারা আসলে প্রতিবাদী কণ্ঠটা জারি রেখেছিলেন, ওই সময়ও যারা লেখালেখিটা করেছে,
সেই কবিতাগুলোও আমরা আসলে এই সংকলনে আনার একটা ইচ্ছা রাখি, যে তখনও যারা আসলে লেখালেখির মাঝে ওই প্রতিবাদী স্বরটা যাদের ছিল, সেই কবিতাগুলো আমরা এই সংকলনের ভিতরে নিয়ে আসব, এই ধরনের একটা ইচ্ছা আমাদের আছে। অভিনন্দন রইল। আগে অগ্রিম বইটা আমরা দেখতে চাই, পুস্তক আকারে দেখতে চাই। আমি মাহফুজের কাছে জানতে চাই যে জুলাই আন্দোলন, জুলাই অগাস্টে যেটা হয়েছে, আসলে এটা তো আমরা 5 তারিখ পর্যন্ত আসলে কেউ প্রেডিক্ট করতে পারিনি যে আসলে কি হতে পারে। এই সময় আসলে আপনাকে কি উদ্বুদ্ধ করেছিল যে এর মাঝে নিজের আসলে কথাটা তুলে ধরা, নিজেকে প্রকাশ করা এবং আন্দোলনে সশরীরে আসলে হাজির থাকা এবং লেখার মাধ্যমে সেখানে থাকা? আমি এটা বলার আগে মুক্তাপার এক কথা একটু সংযুক্ত করি। মায়ের কথা বলার নিয়ে বারণ বাক্যটা এখানে যথাযথ নয়, কারণ হচ্ছে কথা ছিল রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য। আমার আদালতের ভাষা, আমার উচ্চশিক্ষার ভাষা, আমার দাপ্তরিক ভাষা বাংলা নিয়ে। আপনার মায়ের সঙ্গে গত 100 বছর বাংলা নিয়ে কথা বলা হচ্ছে, এটা নিয়ে কোনো সে ছিল না। আমার রাষ্ট্র কাঠামো দাপ্তরিক ভাষা, যেটা এখনো হয়নি। তার মানে 47, 40, 52 যে আন্দোলন ফসল আমরা এখনো ঘরে তুলতে পারিনি। তার মানে মায়ের সঙ্গে ভাষায় কথা বলার বারণ ছিল না, রাষ্ট্রভাষা নিয়ে আলাপ চলছিল, সেটা এখনো হয়নি। ওইটারও একটা দায় আমি অনুভব করি, যেহেতু আমি বাংলায় লিখি। আমি বেশি না, হয়তো 2 দশক লিখি। এই 2 দশক লিখতে গিয়ে যেটা আমি বুঝতে পারলাম, অথবা আমি বুঝেছি, গত অন্তত 200 বছর বা তারও আগে যদি ধরি 1757 পরে, কোনো শাসকই লেখক, সাংবাদিক, সত্য কথা বলা ব্যক্তিকে পছন্দ করেন না। আজকে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি, তারাও যে আমাদেরকে উদার হস্তে বুকে ঠাঁই দিবেন সত্য কথা বললে, আমাকে ঠ্যাঙাবেন না, তা কিন্তু নয়। কোনো শাসকেরই বন্ধু হয় না লেখক, কোনো শাসকেরই বন্ধু হয় না সাংবাদিক, এটা হওয়ার কথাও না। সুতরাং আমরা খুবই খারাপ ছিলাম, এখন খুবই উদারভাবে লিখতে পারবো এমন নয়। আমি মনে করি লেখক চিরকালীনই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে দাঁড়াতে হয়। আর যখন পুরো পরিবেশটা আপনার কাছে থাকবে, এই পুতুলের জীবন পরবর্তীকালের কাছে কালোত্তীর্ণ হবে না। আজকে 5 ফেব্রুয়ারি আমরা যাদেরকে স্মরণ করছি, টিপু সুলতান কিংবা আরও লেখক, কিংবা আজকে মৃত্যুদিন হচ্ছে মোহাম্মদ আলী বগুড়া, প্রাইম মিনিস্টার ছিলেন। এই ব্যক্তিরা যদি সংগ্রাম না করতেন, লড়াই না করতেন, তাদের সংগ্রাম অ্যাডভেঞ্চার না থাকতো লাইফে, তাহলে তাদেরকে আমরা স্মরণ করতাম না। লেখক হচ্ছে ওইটা যে তার এই পুতুলের পরিবেশের জীবন লেখকের নয়। তার মানে তাকে সবসময় কষ্ট দিতে হবে এমন না, বলছি না। রাষ্ট্রের যে নীতিমালা আছে, রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে সংবিধান, সে ওইটা ফলো করবে। আর আমি ওইটাকে সবসময়, যেখানে ভায়োলেন্ট হবে, নীতির যেখানে বরখেলাফ হবে, আমি সেখানে কথা বলবো। আমি যেহেতু বাংলায় লিখি, আমি যেহেতু বাংলা ভাষায় লিখি, আমি দেখেছি এই ভাষার, এই দেশের মানুষ যেখানে বঞ্চিত হয়, সেখানে আমি যে ভাষার জন্য লিখব, যে সমাজের জন্য লিখব, সেই সমাজ মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে। তা আমার লেখা কার কাছে পৌঁছাবে? আমি দেখলাম যে 5 বছর থেকে 7 বছরের শিশু পর্যন্ত এই শাসকের বুলেট থেকে বঞ্চিত হচ্ছে না। একেবারে উদার হস্তে বুলেট দিচ্ছে বুকে। সেই বুলেট নিল সাইদ, সেই বুলেট নিল ওয়াসিম, মুগ্ধ, আরও নাম না জানা শহীদ। তারা যখন এই বুলেট বুকে নিচ্ছে, তখন আমি চিন্তা করছি, তারা বুলেট বুকে নিচ্ছে আর আমি মুখে ঘরে বসে কলম চুষব। এই জীবন তো লেখকের হতে পারে না। আমরা যেসব লেখকের বায়োগ্রাফি পড়েছি, যেসব লেখকরা নোবেল থেকে নানানভাবে কীর্তিমান হয়েছেন সারা পৃথিবীতে, তারা সবাই মানুষের পক্ষে ছিলেন। আমাদের অবস্থান ছিল 2 আগস্ট আমরা বাংলা মোটরে দাঁড়িয়েছিলাম, বিক্ষুব্ধ কবি লেখক সমাজ, আমাদের অসংখ্য বন্ধু, বিশেষ করে আবিদা আজম সহ আমরা ওখানে এই আয়োজনটি করি। এই আন্দোলনে লেখকদের একমাত্র ব্যানার নিয়ে আমরা কতিপয় লেখকরা দাঁড়িয়েছিলাম। তার আগে শিল্পীরা দাঁড়িয়েছে একাধিকবার। আমার লেখা গান যিনি গান, তিনি মাঠে। আমার লেখা গল্পে যিনি অভিনয় করেন, তিনি মাঠে। আর আমি কিনা লেখক ঘরে বসে থাকব। এই লজ্জায়
আমি মনে করেছি সাঈদ মুগ্ধের রক্তের প্রতি আমাদের মাথা অবনত করে মানুষের রক্ত দেখে গড়ে থাকা যায়নি। আমরা ঠিক এইরকম একটা জায়গাতে আরো অনেক প্রশ্ন আছে, আমরা করতে চাই, আলোচনা করতে চাই। এখন ঠিক আছে। নিশ্চয়ই। আমরা নাম নিয়ে কথা বলছিলাম, আমরা আসলে আমাদের কাজ নিয়ে কথা বলছিলাম। আপনার একটা কাজ এইবার আমাদের বইমেলায় বেরিয়েছে, সেটা হচ্ছে কালের ধ্বনি গণ অভ্যুত্থানে আহত কবি ও লেখকদের একটা সংকলন। এই প্রকাশনাটা আসলে কি বিষয়টার মধ্যে আসলে কি নিয়ে প্রকাশনাটা করা হয়েছে? এটি হচ্ছে এই যে গণ অভ্যুত্থানে আমাদের অসংখ্য ছাত্র জনতা শ্রমিকরা দাঁড়ালো, কিন্তু একটা বড় ধরনের আলাপ চালু ছিল, আমাদের বুদ্ধিজীবীরা নেই। আসলেও কিন্তু যে অর্থে বাজারে চালু আছে বুদ্ধিজীবী, সেই অর্থে বড় বুদ্ধিজীবীরা ছিল না। কিন্তু আমরা ওই দায়টা অনুভব করলাম যে আসলে যদি বুদ্ধিজীবী না থাকে তাহলে তো আমি তো ওই পথেরই একজন পথিক, হয়তো আমি নবীন পথিক, কিন্তু তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো যে তুমি তো ভাই লেখালেখি করো, তুমি তো আমাদের এত বড় আন্দোলনে ছিল না, তাহলে আমি আমার ভাতিজা ভাই ভগ্নী তাদের কাছে কিভাবে কথা বলবো? তখন আমি চিন্তা করলাম কোনো না কোনোভাবে ছিল, আমি সেটা বের করব। তখন আমাদের একজন বন্ধু আছে জোবাইর ইবনে কামাল, জোবাইরের সাথে প্ল্যান করি, জোবাইর চলেন আমরা এদেরকে খুঁজে বের করি যারা লিখতেন মাঠেও ছিলেন। ফলে আমরা সারা দেশের 21 জনকে খুঁজে পাই যারা অন্তত একটি বই যাদের বেরিয়েছে, একই সঙ্গে এই আন্দোলনে তারা বুক উঁচু করে দাঁড়িয়েছে। আমরা এদেরকে খুঁজে বের করেছি কেন তারা আন্দোলনে গেল, কোথায় তারা আহত হলেন, এবং এই আহত পরবর্তীতে তারা আসলে কি চিন্তায় ওই আন্দোলনে যুক্ত হলেন। তারা তো চাইলে অন্য সুবিধাভোগীর মতো লিখেই ক্ষান্ত হতে পারতেন, পকেটে মাইনে নিয়ে ঘুমাতে পারতেন, তারা কেন নাও লিখতে পারতেন। হ্যাঁ, তাহলে তারা এই লেখার পাশাপাশি কেন বুলেটের সামনে দাঁড়ালো? এটি কোনো চারটিখানি কথা না। একজন সাংবাদিক, একজন লেখক, তার নিজের তো বড় কাজ লেখা, সেকেন্ড কাজটা করা, এটা কোনো সাধারণ কোনো ঘটনা না। সারা দেশে আমরা 21 জনকে খুঁজে বের করলাম, তাদের গল্পটা আমরা মোবাইলে রেকর্ড করলাম, করে আমরা লিখলাম, লিখে আমরা 1-1.5 মাসের মধ্যে এটা বের করি। অসাধারণ একটা অনুষ্ঠান আমরা করেছিলাম ঢাকা কলেজে। প্রথম আলী রিয়াজ যখন ঢাকায় আসেন কমিশন গঠনের পরে, তিনি এই অনুষ্ঠানে ছিলেন। ফলে এই গণঅভ্যুত্থানে যারা লেখালেখি করেছেন, তার মধ্যে যারা আহত হয়েছেন মাঠে, তাদের গল্প নিয়ে এই বুকলেটটি। আমরা মনে করি না কোনো বড় কোনো কাজ আমরা করেছি, আমরা মনে করেছি এটি বড় গণঅভ্যুত্থান হয়েছে, এর একটি সূচনা কাজ আমরা করতে পেরেছি। এবং যেহেতু গবেষক মানুষ আসলে প্রথমে সেটাকে এনশিওর করেছে যে আসলে এই তথ্যগুলো কিন্তু থাকা দরকার। এই আমাদের এই যতগুলো মানে যা হয়েছে এই আন্দোলনের আসলে আমার মনে হয় একটু জরিপ করা দরকার, এবং তার পাশাপাশি সেই তথ্যগুলো থাকাটা খুব খুব ইম্পর্টেন্ট, যে কে কিভাবে আসলে সেটাতে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, আসলে সেটাই। যেমন আপনারা মানে আমাদের আসার আগে একটি চমৎকার বিষয়ে কথা বলছেন, গ্রন্থাগার বিষয়ে। ধরেন পাশের দেশ ভারত নিয়ে আপনার আলাপ আছে, আমেরিকা নিয়ে আছে, চীন, অস্ট্রেলিয়া, কানাডা নিয়ে আছে। বাংলাদেশে আপনার কোনো জরিপ নেই। কতজন বই পড়ে, কতজন পড়ে না, কতজন বই লিখে, আর কতজন বইয়ের সঙ্গে যুক্ত। ফলে এই ডেটা নেই বলে আমরা হাঁটতে বেড়াই 500 দেশের উপরে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস সব দিকে, আপনার যদি একটা জরিপ থাকে, আপনার বাংলা একাডেমি, আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র, আপনার ব্র্যাক, এই ধরনের যেসব সোশ্যাল ওয়ার্কের সাথে প্রতিষ্ঠানগুলো জড়িত আছে, তারা কোনোভাবে কি জরিপ করেছে বাংলাদেশে কতগুলো পাঠাগার আছে, লাইব্রেরি আছে? ফলে এই যে ডেটা অ্যানালাইসিস আমাদের না থাকা, গবেষণা অনুসন্ধানশী মন না থাকার কারণে আমাদের আপনাদের মতো যারা একটু দরদি মন আছেন, আপনারা তথ্য পান না, তত্ত্ব পান না। ফলে আপনারা হাবুডুবু খান সাগরে আর বলেন বই পড়া কমে গেছে। ফলে প্রতি বছর কিন্তু বইয়ের আপনি মেলার, আপনাকে একটা তথ্য জানাই, প্রতি বছর বই মেলায় কত কোটি টাকার বই বিক্রি হয়। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, কিন্তু একটু মুক্তাপার কাছেও যেতে হবে। অন্য প্রসঙ্গে যাই। আমার মনে হয় যে আমরা একটা কবিদের সাথে বসে কবিতা শোনাটা একটা অন্যায় কাজ। আমরা একটা ন্যায় কাজ করতে চাই, আপনার কাছে একটা কবিতা শুনতে চাই। আচ্ছা, কবিতা গণঅভ্যুত্থানের সময় আমার একটা কবিতা অনেকেই পড়েছেন। কবিতাই পড়বো না কবিতা নিয়ে কিছু কথাও বলবো? আগে কবিতাটা শুনবো, তারপরে কবিতার পরে কথা। এটা গণঅভ্যুত্থানের সময় লেখা কবিতাটা, আমি শহীদ আবু সাইদকে উৎসর্গ করেছি। কবিতার নাম গোলফিশের কান্না। একটা বিল্ডিংয়ের মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভারব্রিজের দাম
তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি ঘর ধরতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো বাসগুলো যে পুড়ে গেল, তোমার ছেলেদের রক্ত মাংসে তো আর চলবে না এদের ইঞ্জিন। মেট্রো কি আর তোমার ছেলেদের দুঃসাহসের বিদ্যুতে ছুটবে? বা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কি তোমার জানাজার কান্নায় আদায় হবে? কি করে জন্ম দিলে এমন সন্তান? ভয় পায় না দিতে যান? যেদিন তোমার পেটে ধরতে পারবে আস্ত একটা মেট্রো রেল, যেদিন তোমাদের কোলে দোলাতে পারবে একটা গোটা দেশের ডেটা সেন্টার, যেদিন তোমার স্তন থেকে দুধ না ঝরবে বিটিভির বাম্পার ফলনের সংবাদ, যেদিন তোমরা মানুষের বাচ্চা না জন্ম দিবে বাস, ট্রাক, ওভারব্রিজ, সেদিন বুঝতে পারবে একটা বিল্ডিংয়ের মূল্য তোমার রক্তমাংসের সন্তানের চেয়ে আসলেই অনেক বেশি। তখন চুমু খেয়েও ওই ইট সিমেন্টের শরীরে, গাড়িগুলোকে পাশে শুইয়ে দিও হাত বুলিয়ে, পদ্মা সেতুটাকে পাঠিয়েও ভার্সিটিতে, পাবলিকে না হয় প্রাইভেটে, আর রাতে ঘরে ফেরার অপেক্ষা করো প্রিয় ওভারব্রিজটার, স্টেশনটার। মুখে ভাত তুলে খাইয়ে দিও বিটিভিটাকে, বাবা বলে ডেকো শখের মেট্রো রেলটাকে। আর ভুলে যেও, সব ভুলে যেও রক্ত মাংসের কোনো ছেলে ছিল তোমার, পেটে ছিল, পিঠে ছিল, কোলে ছিল। ভুলে যেও তুচ্ছ নগণ্য ওই মনুষ্য সন্তান কখনো তোমাকে মা ডেকেছিল। তোমার ঘরে এখন বিটিভি, তোমার বিছানায় এক্সপ্রেসওয়ে, তোমার আঁচল ধরে আছে মেট্রো রেল। আর কি চাই তোমার? যাও চুমু খেয়ে নাও ভবনটাকে, চেয়ারটাকে, হেলিকপ্টারটাকে, তারপর ঘুমিয়ে যাও। সকালে আবার তোমার বিল্ডিংগুলোর ক্লাস আছে। অসাধারণ। অসাধারণ, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। খুবই কোনো অসাধারণ কথাই এবং থাকতে পারে না। কবিতার লাইনগুলো আমরা যেভাবে রিলেট করছিলাম, আমার মনে হয় যে আপনি মুক্তা বলছিলেন কবিতা বলবো নাকি কবিতা প্রসঙ্গে বলবো। আমি জানি না এখন প্রসঙ্গে বলার মতো অবস্থায় কি আপনি আছেন? হ্যাঁ, অবশ্যই কথা একটু বলেন, একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চাইতে অনেক বিল্ডিংয়ের মূল্য বেশি। প্রসঙ্গটা কেন আসলো? আবু সাইদ যেদিন শহীদ হলো, তখনই তো আসলে মানে দেশব্যাপী এই আন্দোলনের স্পিরিটটা আসলে ছড়িয়ে যায় যে একটা সিম্পল একটা আন্দোলন, সিম্পল একটা দাবি, কোটা নিয়ে ছাত্ররা রাস্তায় থাকছিল, রাস্তায় ছিল, তাদের দাবি তারা জানাচ্ছিল। সেখানে পুলিশ একদম মানে কাছাকাছি, একদম হাতের কাছে দাঁড়িয়ে গুলি করে একটা ছেলেকে মেরে ফেললো। সে স্টুডেন্ট, তার পরিচয় হচ্ছে সে ছাত্র এবং সে চাকরি চায়, সে একটা বৈষম্যহীন চাকরির ব্যবস্থা চায়। সেই জন্য সে রাস্তায় দাঁড়াবে, আন্দোলন করবে, তাকে গুলি করে মেরে ফেলা হলো। মানে তখন যখন এই স্পিরিটটা যখন ছড়িয়ে গেল এবং পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, আরও স্টুডেন্টরা মারা গেল এবং রাষ্ট্রপ্রধান অদ্ভুত একটা বক্তব্য দিলেন, হয়তো কিছু প্রাণ ঝরে গেছে। হ্যাঁ, মানে উনি এমন কিছু বক্তব্য দিলেন যে অনেক আশা নিয়ে আমি আসলে ওদিন ভাবছিলাম যে হয়তো সব ঠিক হয়ে যাবে, মানে এটা ঠিক না করলে অনেক অনেক কিছু ধ্বংস হয়ে যাবে এরকম মনে হচ্ছিল যে এটা ঠিক করতে হবে। কিন্তু তারা পারলেন না এটা ঠিক করতে, তারা বরং এটাকে আমি বলবো উস্কে দিলেন। এবং ইন্টারনেট বন্ধ হয়ে গেল, মানে কোনো খবর পাচ্ছি না, খবরের জন্য আমাকে ফোন করতে হচ্ছে। আমি প্রতিদিন আমার বোনকে ফোন করতাম, ও হয়তো এখন দেখছে এই প্রোগ্রামটা। প্রতিদিন ওর কাছে ফোন করে আমি খবর নিতাম, কারণ আমার বাসায় কেবল লাইন নাই, আমি ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্ট। আর মানে টিভি দেখতে হলেও দেখা যায় যে আমি ইন্টারনেট ইউজ করে দেখছি, সে জায়গায় ইন্টারনেট নাই, একদম মানে অন্ধকারে। তো ফোন দিয়ে খবর নিচ্ছি কোথায় কি হচ্ছে, আর মাঝে মাঝে আমার পাশের বাসায়, আমার আত্মীয়র বাসায় গিয়েও আমি টিভি দেখছি, খবর নিচ্ছি। মানুষ মারা গেছে এই খবরটা আসছে না, কিন্তু হয় কি মানে আমার মনে হচ্ছিলো আই ক্যান ফিল ইট। খবরটা আমার কাছে আসছে না, কিন্তু আমার মনে হচ্ছিলো যে আমি ফিল করছি যে সামথিং ইজ রং। ইন্টারনেট তো এভাবে বন্ধ থাকার কথা না,
কোনোভাবেই না। এবং আমি এটা বিশ্বাসই করি নাই যে ডেটা সেন্টার পুড়ে গেছে দেখে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অবশ্যই ব্যাকআপ আছে, এটা আমি বিশ্বাসই করি নাই। কোনো মানুষ বিশ্বাস করে নাই। আমার বাসার আশেপাশের এলাকার কোনো মানুষ, কোনো সাধারণ মানুষ বিশ্বাস করে নাই যে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট বন্ধ। কেউ বিশ্বাস করে নাই। তারপরেও যখন টেলিভিশনে দেখানো হচ্ছিল যে ওরা সন্ত্রাসী, ওরা সব কিছু ধ্বংস করে ফেলছে, ওরা বিটিভিতে আগুন দিয়ে দিয়েছে, ওরা মেট্রো স্টেশন ধ্বংস করে ফেলছে, ওরা এক্সপ্রেসওয়ে ধ্বংস করে ফেলেছে, ওরা উন্নয়নের শত্রু, ওরা সন্ত্রাসী, তখন সাধারণ মানুষকে আসলে দোষ দিয়ে লাভ নাই। কিছু মানুষকে আমি বলতে শুনেছি যে সব ধ্বংস করে ফেলতেছে, কি হলো দেশটার, কি হয়ে গেল, সব তো মানে এগুলো তো আমাদের দেশেরই সম্পদ। তখন আমার মনে হলো আচ্ছা, বিল্ডিংয়ের মূল্য বেশি নাকি মানুষের জীবনের মূল্য বেশি? আমার ছেলের জীবনের মূল্য বেশি না মানে এখানে অট্টালিকা যেগুলো আছে সেগুলোর মূল্য বেশি? এরকম হাজারটা অট্টালিকার থেকেও তো আমার ছেলে আমার কাছে প্রিয়, সেই মায়ের কাছেও প্রিয় যার সন্তান মারা গেছে, যে সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না, মানে যার সন্তানের লাশ পড়েছিল শহীদ মিনারের উপর, ক্লাস 8-এ পড়তো একটা ছেলে, ওর লাশ জাস্ট শহীদ মিনারের উপরে পড়েছিল। এই খবরগুলো আমরা পরে পেয়েছি এবং সাধারণ মানুষের কাছে তো এই খবরগুলো তখন যাচ্ছিল না। কি ধরনের একটা অটোক্রেটিক সিস্টেম তখন ছিল যে সংবাদগুলো প্রকাশ করতে পারছিল না মিডিয়াগুলো, মিডিয়া হাউস। এই জায়গাতে মুক্তা, আমরা মনে হয় আপনি এমন একটা সময়ে আছেন, এটা নিয়ে আমরা আরো কথা বলতে চাই, কবিতা শুনতে চাই, কবিতার কখন লিখেছেন এই ব্যাপারে একটু জানতে চাই। ইমরান মাহফুজ, আমি আপনার একটা কবিতা শোনার মাধ্যমে আমাদের এই পর্বে শুরু করতে চাই এই পর্বটা। যেহেতু মুক্তাপা আমারও পরিচিত কবি, উনি পড়েছেন মানে গণঅভ্যুত্থান যখন ঘটছে, আর আমি পড়ছি গণঅভ্যুত্থানের পরের যে জায়গাটাকে ধরার চেষ্টা করছি। আমার এই কবিতার বইয়ের শিরোনাম হবে আড়ালে পতনের উৎসব। আমি মনে করি প্রতিটি ব্যক্তি, যদি তিনি সমন্বয়ক হন, তিনি যদি নোবেল বিজয়ী হন, কিংবা শেখ পরিবার কিংবা যেই পরিবারের হন, তিনি যদি নীতি ভুলে যান তখন তার পতন হয় আড়ালে। তো ওই বইটার নামে এভাবে রাখা, আড়ালে পতনের উৎসব। ওখানের একটি কবিতা, যে শহরে শহীদ বেওয়ারিশ, সে উপদেষ্টার শহরে আমি থাকব না। শিরোনাম, বেদনার চাদরে শুয়ে আছে জুলাই শহীদ, তাদের শোকে খসে পড়ছে গুম জননীর ইটের গাঁথুনি। অছল দেশভাগের মতোই অস্থির মন, ধোঁয়ায় নিরুপায় স্বজন সংসার, আমরণ অনশনে আবাবিল পাখি, বর্ষসেরা অন্ধকারে চাঁদ, ঘুমহীন শীর্ণ মুখ, জট পাকানো চুল, কাজ না পাওয়া বস্ত্রহীন নুরুল দিনের জীবন। সে কেবল কাঁদতে জানে, রঙ্গপুরীর বুক জুড়ে শুধু বুলেট নিতে জানে, হিস্সা বোঝে না বাঁশির মতো যাদের জীবন। ওদের বেছে দেয় শহরে শাসক, অবসর কাটায় আমেরিকা, লন্ডন, কানাডায়, আর পুষ্টিহীন হৃদয় হামাগুড়ি দেয় কৃষক বাবার সন্তান। বুক উছিয়ে দিতে পারে শত শত ওয়াসিম ও জুলাই। অসহায় আমি, আশ্রয়হীন দেশ, গণভবনে অপেক্ষার বিছানা। আমার এসব ভালো লাগে না, যে শহরে শহীদ জুলাই শহীদ, আজও বেওয়ারিশ, সে উপদেষ্টার শহরে আমি থাকব না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার হয়েছে ইমরান। আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ জায়গাতে আছি, আপনার কাছে আপনার সাহিত্য ভাবনা নিয়ে জানতে চাই, এবং এই আন্দোলন পরবর্তী সাহিত্য, তিনি বলছিলেন যে চ্যালেঞ্জিং সময় একজন কবি, একজন লেখকের জন্য অনেক ভালো সময়, যে তিনি অনেক কিছু করতে পারেন। এই পার্সপেক্টিভে যদি আপনি বলেন। আচ্ছা, আসলে একজন লেখক, মানে ইমরান ভাই যেরকম বলছিলেন ব্যাপারটা আসলে তাই। একজন লেখককে সবসময় সে যদি সে লিখতে চায়, মানে স্বাধীনতাটা লাগবে লেখার জন্য। লেখকের অবশ্যই স্বাধীনতা লাগবে। স্বাধীনতা বলতে এটা না কেউ এসে বলবে যে তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো।
স্বাধীনতাটা লেখকের চিন্তায় থাকতে হবে, তার মননে থাকতে হবে। লেখক স্বাধীনতার সম্পূর্ণ স্বাদ না নিলে লেখক আসলে একটা ভালো লেখা বা কালোত্তীর্ণ যে লেখা বা সাহিত্যমানের দিক থেকে সমৃদ্ধ কোনো লেখা আসলে লেখকের পক্ষে হয়তো লেখা সম্ভব না। স্বাধীনতাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরাও যে কারণে এই যে গণ অভ্যুত্থান হলো, আমরা যেভাবে জিনিসটা ফিল করেছি, মানে লেখকের জায়গা থেকে, যে আমরা যা বলতে চাই, আমরা যা লিখতে চাই, সেই স্বাধীনতাটা আমরা পাচ্ছিলাম না, অবশ্যই পাচ্ছিলাম না। সে কারণেই কিন্তু আমরা এই জায়গাটা কানেক্ট করেছি, আমরা এই জিনিসটা ফিল করেছি। লেখক হিসেবে আমরা সেই দায়বদ্ধতাটা অনুভব করেছি যে আমাদেরকে লেখার পূর্ণ স্বাধীনতাটা যদি আমরা চাই, অবশ্যই আমাদেরকে আমাদের এই গণঅভ্যুত্থানের সাথে আমাদেরকে থাকতে হবে। তো এখনও যে আমি আসলে যা লিখতে চাই তা লিখে ফেলতে পারবো, আমিও এটা মনে করি না। ইমরান ভাই যেটা মনে করে যে লেখক যা লিখতে চায় সবসময়ই তার আসলে একটা অ্যাডভার্স একটা সিচুয়েশনেই তাকে থাকতে হয়। কারণ সত্য কথা সবসময়ই, সত্য কথা কেউ পছন্দ করে না। গ্যালিলিও বলছিল যে না, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না, সেজন্য তার জীবন দিতে হয়েছিল। এখনও তাই। তো চিন্তার পথে এরকম অনেক সময় আসে যে আমি এতদিন আমরা যা জানতাম, এখন একজন চিন্তক বা একজন লেখক এমন একটা কিছু বললেন, এমন একটা কিছু লিখলেন যে আগের সব জানা বোঝাকে একদম ইউটার্ন করে দিল। আগের সব জানা বোঝাকে ইউটার্ন করে দিল, অন্যদিকে নিয়ে গেল। তখন স্বাভাবিকভাবেই এই নতুন কথাটা মানুষ নিতে চায় না, একটা শ্রেণী নিতে চায় না, নতুনটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেই সম্ভাবনা মাথায় নিয়েই লেখককে এগিয়ে যেতে হয় এবং লিখতে হয়। এখনও তাই। গণঅভ্যুত্থান হয়েছে আমি বলি না, গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান চলমান, এটা চলছে আমার কাছে। এবং আপনাদের কাছে এই প্রত্যাশাই থাকবে যে আপনারা আপনাদের যে সত্য ভাবনা আছে, আপনাদের চিন্তা যে স্বাধীনতা আছে, সেটাকে আসলে প্রকাশ করবেন। কারণ যেভাবে আমরা বলি যে আমরা ঘরে ফিরেছি কিন্তু রাজপথ আসলে ছাড়িনি। তো সেজন্যই যাতে আমাদের এই কথাগুলো, যে আন্দোলন যে শক্তিটা আসলে আমাদেরকে দিয়েছে, সেটাকে আসলে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব আসলে আমাদের। তো আপনারা আসলে সেটাতে কাণ্ডারি, আপনারা আমাদেরকে পথ দেখাবেন এবং আমরা আপনাদের সাথে আছি। ইমরান মাহফুজ এবং রওশনারা মুক্তা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিয়েছেন। সকালের বাংলাদেশের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরাও চাই আসলে যেটা সত্য সেটা যেন আমরা বলতে পারি। অনেক সময় চ্যালেঞ্জিং অনেক কিছু থাকবে, কিন্তু সত্যটা বলতে পারার ভেতরই আসলে আসল আমার ভেতরের আমিটাকে আমি সামনে তুলে নিয়ে আসবো। এবং আপনাকে শিখতে হবে সত্য শোনার সাহস। সকালের বাংলাদেশে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ।